আচ্ছা, তো এমএস এক্সেল আর ওয়ার্ড একই রকম প্রায়। এক্সেল এর জন্য সেম আমরা রাইট ক্লিক করব, নিউ থেকে হচ্ছে এক্সেল, এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট একই রকম ভাবে নিব। আচ্ছা, তো এখানে ফার্স্টে আমরা শুরু করি হচ্ছে বর্ডার দিয়ে। বর্ডার যে জিনিসটা আছে, বর্ডারটা কেমন, এখানে বর্ডার হচ্ছে কোথায়, এই যে বর্ডার। বর্ডারটা হচ্ছে ধরেন আপনি এখানে কিছু সেলের লেখা লিখলেন, এখন এই সেলগুলোকে আপনি একটু কালার করতে চান, মানে বর্ডার দিতে চান, সেক্ষেত্রে আমি কি করব, এখানে যাব, সিলেক্ট করার পরে বটম বর্ডার দেওয়া মানে হচ্ছে শুধুমাত্র এই যে নিচে বর্ডার বসা। আবার সিলেক্ট করে যদি বলি যে এটা হচ্ছে টপ বর্ডার দিব, উপরে বর্ডার বসবে। এরকম ভাবে আপনি চাইলে ডানে বামে বর্ডার দিতে পারেন। আর যদি বলেন যে অল বর্ডার, তাহলে কি এরকম প্রত্যেকটা সেলের মধ্যে বর্ডার চলে আসবে। আবার যদি বলেন শুধুমাত্র আউটসাইড বর্ডার বা ইনসাইড বর্ডার, এরকম নানান রকম অপশন থাকে। যেমন আউটসাইড বর্ডার, সেক্ষেত্রে কি হবে, এটাকে আমরা একটু বন্ধ করি আগে, নো বর্ডার, কোনো বর্ডার নাই। এখন যদি আমরা এটাকে ধরে এখান থেকে বলি যে আউটসাইড বর্ডার, এটা হচ্ছে আউটসাইড বর্ডার, চারদিকে বর্ডার হবে শুধুমাত্র। কিন্তু একটু আগে কিন্তু হয় নাই, তাই না? বলুন তো কেন হয় না একটু আগে? আগেরটা বন্ধ করি নাই। ওকে, এরপরে থিক, থিক আউটসাইড বর্ডার হচ্ছে এই বর্ডারটা একটু মোটা হবে। দেন এগুলো দেখেন ডাবল ডাবল, নিচে ডাবল উপরে ডাবল, ঠিক আছে, বা মোটা হবে, যে এই যেখানে হচ্ছে যে মোটা দেখা যাচ্ছে মোটা, এটা মোটা, এটা হচ্ছে ডাবল, এটা ডাবল। তো এইরকম করে আপনার হচ্ছে বর্ডারটা আমাদের মতো কাস্টমাইজ করতে পারি। বর্ডারের কালার হচ্ছে কালো, আমরা চাইলে এইখান থেকে লাইন কালার চেঞ্জ করে অন্য যে কোনো একটা কালার দিতে পারি। কালার দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, নো বর্ডার দিতে হবে। নো বর্ডার দেওয়ার পরে আবার এসে কি করবেন, বর্ডার বর্ডার দিবেন, তখন কি কালারটা আপনার অ্যাপ্লাই হবে, নাহলে কিন্তু অ্যাপ্লাই নাও হইতে পারে। হবে না এমন না, নাও হইতে পারে, ঠিক আছে। তো এখান থেকে কালার চেঞ্জ করা মানে এই যে আপনি কালার চেঞ্জ করলেন, এখানে কালার চেঞ্জ হবে এমন না, কালার কিন্তু চেঞ্জ হয় নাই, উল্টা আমার এখানে একটা কি আসছে, আর না এই যে এডিটর আসছে একটা, এটা আমাদের দরকার নাই। আমি কি করবো তাহলে, এখানে যাই, এখানে গিয়ে কি করব, নো বর্ডার দিয়ে দিই, ঠিক আছে। দেন এবার যখন আপনি এখানে বর্ডার দিবেন, অলরেডি এটা কি কালার, সবুজ কালার। এখন আমি যেখানে বর্ডার দিই না কেন, এটা সবুজ কালার বর্ডার। বর্ডার ক্লিয়ার আমরা? হ্যাঁ, আগে কালারটা সিলেক্ট করতে হবে। ওকে, নো বর্ডার দিয়ে দিচ্ছি, এটা গেল আমাদের বর্ডার। এখন এই যে ঘরগুলা, এই প্রত্যেকটা ঘরকে বলা হয় এক একটা সেল। আচ্ছা, এই যে এ বি সি ডি, এগুলোকে বলা হয় একটা কলাম। উপর থেকে নিচে গেলে হয় কলাম, এবং বাম থেকে ডানে গেলে হয় কি, রো, ঠিক আছে। আচ্ছা, গেল আমাদের বর্ডার। এখন আসেন হচ্ছে মার্জ। মার্জের যে বিষয়টা আছে, আমাদের এমএস ওয়ার্ডের টেবিল, টেবিল যে তৈরি করছিলাম, এখানে আগে আমাকে টেবিল তৈরি করতে হবে। টেবিল তৈরি করার পরে আমি মার্জ কাজে লাগাইতে পারবো। ফার্স্টে চলো আমরা একটা টেবিল তৈরি করি। এখানে টেবিল কোথায় আছে, ফরম্যাট অ্যাজ টেবিল, ঠিক আছে। তো ফার্স্টে আপনি কিছু নির্দিষ্ট জায়গা সিলেক্ট করেন, যে জায়গায় আপনি টেবিল বানাতে চান। ধরেন আমি A1 থেকে, এই ঘরের নাম্বার কত, এ, এবং এদিকে হচ্ছে 1, এই ঘরের নাম্বার জে, আর এদিকে ধরেন 9, তাহলে এটার নাম কি, J9, ঠিক আছে। আমি A1 থেকে ধরেন G10 পর্যন্ত সিলেক্ট করলাম। এবার এখানে দেখবেন ফরম্যাট অ্যাজ টেবিল, এই যে সিলেক্ট করব, এমএস ওয়ার্ডে ছিল না টেবিল তৈরি করার, সেম অপশন চলে আসবে, এই যে দেখেন ওখানে এমন ছিল, আপনি কেমন টেবিল চান, সেম টেবিলগুলো চলে আসবে। আমি ধরুন এখান থেকে বললাম মিডিয়াম, এটা নিলাম। এটা নেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করবে A1 থেকে G10 পর্যন্ত কি আমি বানাতে চাই না বাড়াইতে চাই আরো। আমি চাইলে এখানে ঘরের নাম্বার চেঞ্জ করে কি ঘরের সাইজ বাড়াইতে পারি। আচ্ছা, আমাদের টেবিলে কোনো হেডার আছে কিনা, হেডার চিনি আমরা, হেডলাইন, টেবিলের উপর প্রথম যে ইয়াটা, তো ম্যাক্সিমাম টেবিলে থাকে, থাকলে আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দিলাম, এই যে হেডার চলে আসছে। এবার আবার যাব ফরম্যাট টেবিলে যাব। দেখেন তো, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ডিজাইন নামে একটা অপশন আসছে, আর ক্লিক করলে নাই।
তো টেবিলে ক্লিক করলে ডিজাইন আসবে, ডিজাইনে যাব, এই যে ফরম্যাট টেবিলের অপশনগুলো আবার এখানে চলে আসবে। কিন্তু এইখানে অপশনগুলোর মধ্যে আগের মতো চেঞ্জেস আনবো। কিভাবে আনবো? ফার্স্টে বলবো আমাদের ফার্স্ট কলাম থাকবে। অন করে দেওয়ার পরে এখানে চলে আসেন, এই যে ফার্স্ট কলাম অপশনটা অন হয়ে গেছে, ঠিক আছে? যে প্রথম কলামটা আমাদের ডিফারেন্ট থাকবে বা হেডারের মধ্যে থাকবে। আবার এই ফার্স্ট কলাম বন্ধ করে দেন। এবার দেখেন এখানে ক্লিক, এখানে যে কোথাও ক্লিক করার পর আমি যদি বলি ফিল্টার বাটন অফ, ফিল্টার বাটন অফ হয়ে গেছে। আবার যদি বলি অন, অন হয়ে যাবে। ফিল্টার বাটনটা কি? এটার কাজ হচ্ছে আপনার শর্টিং করা, এ টু জেড, জেড টু এ, ঠিক আছে, সাজানো। তারপরে টোটাল র, নিচের রটা, এই যে এখানে টোটাল নামে একটা র চলে আসবে। কারণ আমি এখানে কাউন্টিং করতেছি, তখন কি আমাকে আমার টোটাল র নামে একটা র দরকার আছে, যেখানে টোটাল আমি হিসাব করে বসাবো। তো সেটার জন্য আমরা এখানে বসাতে পারি, বা আমরা একটা নিজেরাও লিখে বসাতে পারি, আহামরি কিছু না। তারপরে হচ্ছে আগের মতো সব ব্যান্ডেড রো, ব্যান্ডেড কলাম, ঠিক আছে, লাস্ট কলাম, ফার্স্ট কলাম, এগুলা আপাতত আমি এতটুকু রাখলাম। এখন এখানে টেবিল তৈরি হইলো, দেখি মার্জ, মার্জের যে বিষয়টা আছে, একটু জুম করি আমি। মার্জ তো দেখাইছিলাম না ইসে এমএস ওয়ার্ডে, হ্যাঁ ওইটাই, ওই সেম জিনিস, এমএস ওয়ার্ডে সেম জিনিস। ধরেন আমি এখানে একটু কাজ করি, সেটা হচ্ছে বর্ডার গুলাকে আমি কালার চেঞ্জ করে দিই। বর্ডার গুলার এই ডিজাইনে আসবো। এবার বর্ডারের কালারকে আমি ডিজাইন থেকে চেঞ্জ করব, নাকি হচ্ছে এইখানের বর্ডার থেকে চেঞ্জ করব? ওকে, এখানে বর্ডার থেকে চেঞ্জ করলে টেবিল ডিলিট করার পরে কিন্তু ওটা থেকে যাবে, এবং ওটা আমার আবার সিলেক্ট করে নো বর্ডার দিতে হবে। আচ্ছা, এইটা কি? এটা হচ্ছে টেবিলের সাথে রিলেটেড, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। সমস্যা হচ্ছে এখানে তো এডিটর অপশন নেই, যেমন এমএস ওয়ার্ডে ছিল এখানে মডিফাই বা অন্য কিছু, যেটা এখানে নাই। এখানে শুধুমাত্র কি আছে? ক্লিয়ার আর নিউ। নিউতে গেলে কি হবে? নিউতে গেলে আপনি নতুন করে নিজের মতো করে বানাইতে পারবেন। তাহলে কি করা যায়? ধরেন নীল না দিয়ে আপনি এখান থেকে কালো নিতে পারেন, চলে আসলো। দেন এখানে সিলেক্ট করে আপনি কালার চেঞ্জ করতে পারেন। মাথায় রাখবেন, যাই করেন না কেন আপনি এখানে তেমন কোনো অপশন পাচ্ছেন না এমএস ওয়ার্ডের মতো, যে কারণে আপনার আলটিমেটলি এখানে এসেই আবার এই পেইন্ট বাকেট দিয়ে কালার চেঞ্জ করতে হবে। তাতে কি হবে বলুন তো? টেবিল ডিলিট করার পরেও কালার এটা থেকে যাবে। তার মানে হচ্ছে এখানে যা এডিট করে না কেন কিছু না কিছু থেকে যাবে, যেটা আমরা পরবর্তীতে ম্যানুয়ালি ডিলিট করে দিব। আচ্ছা, এখন আমি এটাকে একটু ভালো মতো ইয়া করে দিই, দাঁড়ান। আমাদের দরকার হচ্ছে মূলত এইটা। ওকে, দেখেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে না? আগের মতোই এ বি সি আর হচ্ছে ডি লিখলাম। আগের মতো হবে, দুইটা সিলেক্ট করেন, এখান থেকে দুইটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আমরা কই যাব? হোম। হোম থেকে আমরা এখানে মার্জিন সেন্টারে কটা আছে ধরে? ধরে না, আচ্ছা, ধরেন এভাবে দিলাম। এখন নেয় না। এখানে যদি আসি তাহলে নিচ্ছে, তাই না? দেখেন এখানে নিচ্ছে। টেবিলে কি সমস্যা? টেবিলে কেন নিচ্ছে না? ওকে, এই হোম এটা কি টেবিল টুলের জন্য? না। ডিজাইন হচ্ছে কার জন্য? টেবিলের জন্য। তাহলে টেবিলের যে চেঞ্জেস গুলো কোথা থেকে করব? ডিজাইন থেকে করব, কিন্তু ডিজাইনে তো নাই, আছে? এখানে আরেকটা থাকার দরকার ছিল, যেটা হচ্ছে লেআউট। এটা মূলত লেআউট থেকে করতে হয়। কোথা থেকে করতে হয়? লেআউট। কিন্তু আমার তো এখানে লেআউট নাই, তাহলে আমি এখন কি করতে পারি বলেন? তাইলে টেবিলের ইয়া কই? এডিটিং এর আরো অপশন কোথায় আছে দেখেন তো? আছে সেল স্টাইল, এখানে গেলে কি নরমাল সেলের কালার টালার। আচ্ছা, ইনসার্ট, ইনসার্ট গেলে কি আছে? তো কলাম, তাই না? আচ্ছা, তাহলে ডিলেটে গেলে আপনি এই যে ডিলেট সেল, ফরম্যাটে গেলে আপনি জাস্ট এগুলোই পাচ্ছেন, কিন্তু ওই যে আমার চেঞ্জের যে বিষয়টা আছে ওটা কিন্তু এখানে নাই। এই হচ্ছে একটা সমস্যা এখানে আমরা পাইলাম। ক্লিয়ার? আচ্ছা, গেল। এখন কথা হচ্ছে মার্জিন সেন্টার এখানে কাজ করতেছে না, কিন্তু বাইরে ডেফিনেটলি কাজ করবে।
এবং তখন এখানে আমি লিখি এ এ বি সি ডি। এখানে ডেফিনেটলি কাজ করবে। এবি ধরবো, এখান থেকে পড়বো মার্জিন সেন্টার, তখন কি হবে, দুটা মিলে একটা হয়ে যাবে। দুটা মিলে একটা হয়ে গেলে আমার এখানে আছে দুইটা এ আর বি। আমার তাহলে কোন ইয়াটা ভ্যালুটা থাকবে, এ থাকবে না বি থাকবে? দেখি, বলতেছে যে দুইটা থাকা পসিবল না। উপরের লেফট পাশে যে ভ্যালু আছে সে থাকবে, ঠিক আছে, এ। তার মানে উপরের লেফট পাশে যে সেল, সেই সেলের ভ্যালু থাকবে, অন্যান্য সেলের ভ্যালু গায়েব হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন ধরুন বিষয়টা এরকম যে আপনার মার্জ করা প্রয়োজন, তখন আপনি কি করবেন? টেবিলের মধ্যে মার্জ করা প্রয়োজন। আচ্ছা, ধরেন আমি আবার একটা জিনিস দেখাই। এই হচ্ছে আমার মার্জিন সেন্টার করা, দুইটা মিলে একটা। আমি এই জায়গাটুকু সিলেক্ট করলাম। আমি যদি বলি এখান থেকে ফরম্যাট অ্যাজ টেবিল এবং এখানে একটা ইয়া দিয়ে দিলাম, দেখেন এখানে আবার আগের মতো হয়ে গেছে, আলাদা আলাদা। এবং আমি চাইলেও কি মার্জ করতে পারতেছি? মার্জ করতে পারতেছি না। আচ্ছা, এবার আসেন, রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করলে কোনো অপশন দেখি কিনা আমরা? ইনসার্ট। ইনসার্ট কি হবে? নিচে উপরে বামে ডানে নতুন করে কি কলাম বা রো বানাতে পারবো। ডিলেটে ডিলেট সিলেক্ট করলে ওই সিলেক্ট এরিয়াটা। এখন কথা হচ্ছে এখানেও কিন্তু আমাদের সেই অপশনটা দিচ্ছে না যে দুটাকে মিলে একটা করবো। তার মানে কি টেবিল টুলে আমাকে অপশনটা দিচ্ছে না। এবার আসেন, তাহলে আমার তো দরকার দুটা মিলে একটা এরকম জায়গা লাগবে, তখন আমি আসলে করব কি? প্রথমত হচ্ছে টেবিল কখন লাগবে এটা আপনাকে বুঝতে হবে। টেবিলটা আপনার লাগবে কখন? টেবিলটা লাগবে যখন আপনি একটা ডাটাবেজের একটা টেবিলের সাথে আরেকটা টেবিলকে লিংক করবেন। কিন্তু নরমালি তো আমরা টেবিল মানে আমরা দেখলে কি কলাম দেখলে মনে করি টেবিল, আদৌ কি তা? ধরেন এরকম আছে, এখান থেকে ধরলাম, এখান থেকে আমি লাইন কালার ব্ল্যাক করে দিয়ে নেন। ধরেন এতটুকু জায়গায় সিলেক্ট করে দিয়ে আমি বলে দিলাম যে এটা একটা টেবিল। এখানে সিলেক্ট করলাম, টেবিল হয়েছে। আচ্ছা, ধরেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আর কি করতে পারি এটাতে? এটাতে আমি শর্টিং লাগাই দিলাম, এই যে ফিল্টার লাগাই দিলাম, ঠিক আছে, শর্ট থেকে ফিল্টার হয়ে গেল ফিল্টার। এখন কি টেবিল মনে হয় না? কিন্তু কেউ কেউ দেখে বুঝবে টেবিল না। কখন বুঝবে? যখন ক্লিক করে দেখবে এখানে টেবিলের ডিজাইন ভিউ ওপেন হয় না, তখন বুঝবে একটা টেবিল না। এটা কি? এটা হচ্ছে নর্মাল কাজের জন্য আমরা ইউজ করতেছি। তখন আমি চাইলে এখানে দুটাকে মিলে একটা করতে পারছি, যা মন চায় তা করতে পারতেছি। কিন্তু যখন আমরা টেবিল নিয়ে কাজ করব তখন আর পসিবল হবে না। ঠিক আছে? ক্লিয়ার আমরা? আর কোনো কোশ্চেন? আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের টেবিলেরটা। এই যে ফিল্টারের যে বিষয়টা, যেটা এখানে আমরা অ্যাড করলাম নিচে, এই ফিল্টারের বিষয়টা আসি এবার। ধরেন একটা টেবিল, টেবিলে আমি প্রত্যেকটা কলাম নিয়ে কাজ করি। কলাম 1 যেটা আছে এটাতে আমি একটা নাম্বারিং করতেছি এবং ভুলবশত ধরেন কারো নাম লিখতেছি। কারো নামের প্রথম অক্ষর জে, তারপরে কারো নামের প্রথম অক্ষর এ, ধরুন ডি, ঠিক আছে। আবার কারো নামের প্রথম অক্ষর হচ্ছে এফ এবং কারো নামের প্রথম অক্ষর হচ্ছে এ। হিসাব মতো যদি আমরা এটাকে সাজাতে চাই তাহলে কে আগে যাবে? এ ডি এফ দেবে না? আচ্ছা, এখানে আমরা ফিল্টার বসাই দিই। এটা হচ্ছে এখান থেকে ফিল্টার বসাই দেব। ফিল্টার বাটন কাজ করে না? ওকে। আচ্ছা, দেখেন তো একটা জিনিস খেয়াল করছেন, এটা কাজ করার কথা কই থেকে? এখান থেকে, কিন্তু কাজ করলো কই? এটা অন অফ করাতে। তো এইগুলাতে আসলে এইরকম নানান রকম ঝামেলা থাকবে, ঠিক আছে। আপনার দেখে মনে হবে কি রে ভাই, এটা তো একটু আগে কাজ করলে এখন কাজ করে না কেন? এরকম টুকটাক জিনিস আমাদের মিস হয়ে যায় এগুলাতে। আচ্ছা, তারপরে আসেন, এখন
নরমালি এ তার ভ্যালু কত, আমাদের সিরিয়াল কলম 1, এটা ধরেন তার রোল নাম্বার, ঠিক আছে। এখন জেড রোল নাম্বার ধরেন আমরা দিলাম 1, ঠিক আছে। ডি এর রোল নাম্বার 2, 3, 4, এখানেও করলাম একইভাবে। আমরা এখানে লিখবো 1, সরি 1 না, এটা লিখলাম আমরা ধরেন 4, 3, 2, 1। এগুলো কিছু র্যান্ডম ডাটা, ঠিক আছে, আর কিছুই না। এখানে কিছু র্যান্ডম ডাটা বসাইলাম। এবার খেয়াল করবেন এই সেম ডাটা এখানে কটা, 4টা ঘর আছে না, 5টা ঘর আছে। এখানে এনে বসাইলাম, এটা টেবিল না, আর এটা হচ্ছে টেবিল। এটা হচ্ছে পার্থক্য। এই যে সিলেকশনটা বন্ধ করতে হয় ইএসসি বাটন দিয়ে, যেটা কিবোর্ডের একদম উপরে বাম দিকে থাকে। এবার যেটা আমরা দেখবো মূলত, আমি এখানে ফিল্টার নিলাম। ফিল্টার নেওয়ার পরে খেয়াল করবেন আমি এখানে যখন এ টু জেড ফিল্টার করব, মানে এবিসিডি আকারে ফিল্টার হবে, এই পাশে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোতে কি হয় এটা আমরা দেখব। সিলেক্ট, এবং আমরা বললাম এ টু জেড, এগুলো চেঞ্জ হচ্ছে না, উল্টাইছে না, 4, 2, 3, 1 উল্টাইছে, এগুলোর পাশাপাশি এগুলো উল্টাইছে। আচ্ছা, এখানে আসেন, সিলেক্ট এ টু জেড, এখানে এখানে উল্টাইছে না। আচ্ছা, এখানে উল্টালো কখন, যখন আমি এখান থেকে ফিল্টার থেকে নিলাম, তাই না। এবার আসেন এই সেম জিনিসটা যদি আমরা ফিল্টার থেকে না নিয়ে লাইক এইভাবে নেই বা এইভাবে নেই, ঠিক আছে, তখন কি হয়, তখন হচ্ছে আমাদের এই শর্টিংটা ঝামেলা করে। যেমন এখান থেকে আমরা শর্টিং নিব এবং এখান থেকে আমরা এ টু জেড করব, এখানে যে চেঞ্জ হবে। এবার বিষয়টা এমন হয়ে যায় যে অনেক সময় আমাদের এই প্রথম ঘরে 1, 2, 3, 4 থাকে, আর দ্বিতীয় ঘরে হচ্ছে আমার এবিসিডি থাকে, তখন কি হবে ঝামেলা। কারণ শর্টিং সবসময় কোন ঘরে হয়, প্রথম ঘরে হয়। যে কারণে প্রথম ঘরে যদি 1, 2, 3, 4 থাকে আর দ্বিতীয় ঘরে যদি এটা থাকে, আমরা এই জিনিসটাকে একটু কপি পেস্ট করি। এরকম যদি হয়, এখন 1, 2, 3, 4, তাই না, 2 তে কি আছে, এফ। আচ্ছা, আমি এখান থেকে ধরলাম, ধরার পরে স্মলেস্ট টু লার্জেস্ট, দেখেন এরপরে এফ চলে আসছে, তাই না। এবং সেন্টার থেকে যদি আমি এটাকে শর্টিং করতে চাই, তাহলে কি হয়, সবগুলো মুভ হচ্ছে। এই সবগুলো মুভ হওয়ার একমাত্র রিজন কি বলেন তো, এখানে আমি ফিল্টার বাটন দিয়ে রাখছি। এবার এই জিনিসটা যদি আমরা ফিল্টার বাটন ছাড়া করতাম, তখন গিয়ে ঝামেলা হবে, তখন গিয়ে কি হবে, এই শর্টিংটা মাঝে মধ্যে উল্টা পাল্টা হয়ে যাবে। শর্টিং সবচাইতে ভালো কাজ করে যখন আমরা ফিল্টার বাটন দিব অথবা টেবিলের মধ্যে শর্টিং করব। মূলত টেবিলে ফিল্টার বাটনই থাকে, এই ফিল্টার বাটনের জন্য একমাত্র আমাদের শর্টিং গুলা ভালো মতো কাজ করে। কিন্তু যখন আপনি এই ফিল্টার বাটন ছাড়া নর্মাল কোথাও, এরকম নর্মাল কোথাও ডেটা রেখে সেটাকে আপনি ইয়া করতে যাবেন, কি বলে, শর্টিং করতে যাবেন, তখন ঝামেলা হবে। তার মধ্যে একটা ঝামেলা হচ্ছে ফিল্টার বাটন থাকলে আমি একটা ঘরে চেঞ্জ করতেছি, সবগুলা ঘরে চেঞ্জ হয়। কিন্তু ফিল্টার বাটন না থাকলে কি করতে হয়, সবগুলা ঘর সিলেক্ট করতে হয়, সিলেক্ট করে চেঞ্জ করতে হয়, এবং চেঞ্জটা কোন ঘরে হয়, সবসময় প্রথম ঘরে হয়, ঠিক আছে। এখানে আমি চাইলেই বলতে পারি এখান থেকে এই ঘরে আমি শর্টিং করতে পারি, বা এখান থেকে এই ঘরে শর্টিং করতে পারি, ঠিক আছে। এই ঘরে শর্টিং করলে বাকিগুলো কি একই আকার হচ্ছে। কিন্তু যদি আমরা এটাকে ফিল্টারে না রেখে নরমালি সিলেক্ট করে শর্টিং করতাম, তাহলে কিন্তু হইতো না। তাহলে সবসময় কি প্রথম ঘরেই ফিল্টার হবে, শুধুমাত্র ফিল্টার বাটন ইউজ করলেই আমি যে ঘরে চাই সেই ঘরে ফিল্টার করতে পারি, সেই ঘরটাকে আমাদের মন মতো করে সাজাইতে পারি, ঠিক আছে। এবং এটার অনুপাতে বাকিগুলোও কি হবে, চেঞ্জ হবে। আমি চাইলে এটাকে এ টু জেড করতে পারি, চাইলে এটাকে এ টু জেড করতে পারি, আবার এটাকে এ টু জেড করতে পারি। এটা এ টু জেড করলে কি হবে, এইটার মতো করে বাকিগুলা তাদের জায়গা পরিবর্তন করবে, ঠিক আছে। মনে হচ্ছে এখানে আমি একটা ফুল ফাংশনালিটি পাচ্ছি, মন মতো কাজ করতে পারতেছি ফিল্টার বাটন থাকলে। ক্লিয়ার আমরা। আচ্ছা, মার্জ দেখলাম, সেলের স্টাইল কি জিনিস দেখবো। আচ্ছা, সেল স্টাইল দেখে নিই। সেল স্টাইল আসলে কিছু না, এটা যেমন এই যে আমি এখানে কমলা কালার রং করলাম, আমার কাছে মনে হলো
যে এইটা আমার হচ্ছে একটা ঘর, যে ঘরের ভ্যালু হচ্ছে কি ভালো, গুড, তাহলে কি এই ঘরের কালার কি হবে, সবুজ। ঠিক আছে, এটাই সেল স্টাইল, যেটা এখানে দেওয়া আছে, মানে এখানে হচ্ছে একটা নির্দিষ্ট ডিফল্ট ফরম্যাট আছে। আপনি চাইলে ডিফল্ট ফরম্যাট ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে নিজের মন মতো করে কালারিং বানিয়ে নিতে পারেন। যেমন এখানে যদি খেয়াল করি, গুড মানে হচ্ছে এটা বোঝাচ্ছে গুড। কোন ঘরে যদি আমরা এরকম কালার কম্বিনেশন দেখি, তার মানে কি সেই ঘরের রেজাল্টটা হচ্ছে ভালো। আবার কোথাও যদি আমি এরকম দেখি, তার মানে কি এই ঘরের রেজাল্টটা হচ্ছে বুঝায় ব্যাড। এটা একটা কালার কম্বিনেশন যেটা তারা দিয়ে রাখছে। কোন ঘরে যদি এরকম লেখার নিচে দুইটা দুইটা দাগ থাকে, তার মানে কি সেটা লিঙ্ক করা, হাইপার লিঙ্ক করা। কোন ঘরে যদি দেখি আমরা যে এইরকম দেওয়া, তার মানে কি এটা হচ্ছে কি ক্যালকুলেশনের ঘর, যোগ বিয়োগের ঘর। তো এইটা তারা তাদের মতো করে বানায় নিছে, আপনি চাইলে আপনার মতো করেও কালার নিয়ে বানিয়ে নিতে পারেন, কালার ফন্ট কালার দিয়ে বানিয়ে নিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে সেল স্টাইল। দেন আছে ইনসার্ট সেল। সেম ধরুন হচ্ছে আমি ডি আর ই এর মাঝখানে ইনসার্ট করতে চাই, ডিতে সিলেক্ট করলাম, ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পরে ইনসার্ট করে আছে এখানে, আচ্ছা সরি, হোমে যাব, হোম থেকে হচ্ছে আমরা ইনসার্ট, এই ইনসার্ট সেল। এবার সেল যদি ইনসার্ট করি, কোথায় গেল বলেন তো, ওই ডিতেই হইলো, তাই না? এবং বাকিগুলো কি ডানে চলে গেল। খেয়াল করবেন ডিতে ছিল আগে 7, আমি যখন এখান থেকে ইনসার্ট করলাম ইনসার্ট সেল, তখন কি হলো, ডি ফাঁকা হয়ে গেল, 7 চলে গেল ইতে। ঠিক আছে, আবার একটা কাজ করতে পারি, রাইট ক্লিক করতে পারি, ইনসার্ট, সেম কাজ হবে। এখানে ক্লিক করলাম, এবার এই যে সেলে রাইট ক্লিক করলাম, ইনসার্ট। এবার বলতেছে কি করব আমরা, আমরা কি ডান দিকে বাড়াবো না উপর দিকে বাড়াবো? ডান দিকে বাড়ানো মানে কি কলাম বাড়া। আমি ক্লিক করা মাত্রই আমি যে কলামে আছে এটা ডান দিকে সরে যাবে এবং এই কলামটা ফাঁকা হয়ে যাবে। এটা হচ্ছে কি দ্য কলাম টু দা লেফট। এটা কি আছে, দ্য রোজ অ্যাবোভ। এটা দিলে কি হবে বলুন তো, আমি যে রতে আছে এই রটা নিচে চলে আসবে এবং এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তাই না? তাহলে কি আমি চাইলে এরকম র বাড়াইতে পারি, কলামও বাড়াইতে পারি। আবার চাইলে আপনি ডিলিট করতে পারেন, ডিলিট সেলে গেলেন, কোন সেলটা, এই যে সেলটা ডিলিট হয়ে গেছে, ভ্যালু চলে গেছে। আবার আমি এখানে এসে বললাম ডিলিট, ডিলিট র, শীট র, এই যে রটা পুরো রটা ডিলিট হয়ে যাবে। আমি যখন সেল দিলাম তখন কিন্তু পুরো রটাই ডিলিট হয়েছে, তাই না? তো সেল দিলেও সেলের সাথে রিলেটেড যত র আছে ডিলিট হয়ে যাবে, আবার র দিলেও এই র ডিলিট হয়ে যাবে। কলাম দিলে কি হবে, এই ডি কলাম ডিলিট হয়ে যাবে। ডি কলাম কিন্তু ডিলিট হবে না, ডি কলামের ডাটা ডিলিট হয়ে যাবে এবং ই কলামটা ডি এর জায়গা নিবে, এফটা ই এর জায়গা নিবে। ঠিক আছে, তারপরে হচ্ছে টেবিল শীট, শীট যদি দেই কি হবে, এই সম্পূর্ণ শীটটাই ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, যেটা আমরা দিব না। শীট কোনটা বলেন তো, শীট কিন্তু টেবিল না, সম্পূর্ণ ওয়ার্ক স্পেস, এটা হচ্ছে শীট। এই যে এটা হচ্ছে শীট, এখানে একটা শীট আছে, ক্লিক করলাম এরকম আরেকটা খুলবে, দেখছেন পুরো ফাঁকা, আরেকটা খুলবে, আবার ক্লিক করবেন আরেকটা খুলবে। অনেকটা কি এর মতো বলেন তো, খাতার পেজের মতো। আচ্ছা, গেল এগুলা। তাহলে মার্জ, সেল স্টাইল, ইনসার্ট, শর্টিং দেখছি না আমরা, কোনটা বলেন তো, ফিল্টার। হ্যাঁ, আচ্ছা, ওই এমএস ওয়ার্ডের মতো এ টু জেড, জেড টু এ বা 1 2 3 4 ফিল্টারিং হয়। ঠিক আছে, প্রোটেক্ট সেল। প্রোটেক্ট সেলটা হচ্ছে ধরেন আপনি কাজ করতেছেন, অনেক সময় রেখে একটু উঠলেন, বা হচ্ছে বাচ্চা কাচ্চা এসে থাপড়াথাপড়ি করে না ল্যাপটপের মধ্যে, তো এরকম যাতে না হয়, বা কেউ যাতে আপনার ডাটাটাকে ডিলিট করতে না পারে। এমন হইতে পারে আপনি কাউকে দিলেন, সে শুধুমাত্র দেখতে পারবে, এডিট করতে পারবে না, এরকম কিছু চান, সেক্ষেত্রে কি করবো আমরা, এই শীটটা প্রোটেক্ট করে দিব। কিভাবে করব, খুবই ইজি। এই যে এখানে আমরা দেখব কোথায় আছে ফরম্যাট, ফরম্যাটে গিয়ে এখানে আছে প্রোটেক্ট শীট, ক্লিক করে দিব। শীটে কি কি প্রোটেক্ট করতে চাই, সিলেক্ট লকড সেল, অ্যালাউ অল ইউজার অফ দিস ওয়ার্কশিট টু। আচ্ছা, তারা কি কি করতে পারবে, তারা লক করা শীটটা, লক করা সেলগুলোকে সিলেক্ট করতে পারবে, ক্লিক করলে সিলেক্ট হবে। তারা আনলক করা সেলগুলো সিলেক্ট করতে পারবে। তারা ফরম্যাট করা সেল সিলেক্ট করতে পারবে না, কারণ কি এখানে টিক চিহ্ন দেওয়া নাই। না, আপনি এখান থেকে নিজের মতো করে বানাবেন যে একজন ইউজার যেটা দেখবে সে কোন কোন জায়গায় ক্লিক করলে সিলেক্ট হবে এবং কোন কোন জায়গায় ক্লিক করলে সিলেক্ট হবে না। যেটা সিলেক্ট হবে সেখানে কি সিলেক্ট দিব আমরা, আর যেটা সিলেক্ট হবে না সেটা আমরা এখানে কোনো কিছু দিব না। কিন্তু যে সিলেক্ট করতে পারুক আর না পারুক,
আমি কিন্তু ডিলিটের অপশনটাকে সিলেক্ট দিব না, তার মানে কি সে ডিলিট করতে পারবে না। মানে এখানে একটা কি তাকে আমি বললাম যে হ্যাঁ তোমাকে আমি শীট দিয়ে দিলাম, তোমার কাছে শীটের কি আছে অনুমতি আছে, কিন্তু কি শীটের কিছু কিছু জায়গায় আমরা চাইলে লক করে রাখতে পারি যে তুমি যেমন শীটের কোনো ডাটা ডিলিট করতে পারবে না বা হচ্ছে কোনো কিছু পরিবর্তন করা যাবে না, এরকম কিছু জিনিস আমরা প্রোটেক্ট করতে পারি। এখানে একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দেওয়ার পরে ওকে দিয়ে দিব, বাস ওই জায়গাটা সে সারা জীবন ডিলিট করতে পারবে না, যে পর্যন্ত না পাসওয়ার্ড দিয়ে আবার কি করে আনলক করতেছে। ধরুন আমি পাসওয়ার্ড দিলাম, ওকে দিলাম, আবার পাসওয়ার্ড দিব, ওকে দিব। এবার দেখেন আমি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে, আমার দেখেন এই যে এখান থেকে কোন অপশন, অনেকগুলো অপশন সিলেক্ট করা যান, দেখছেন। আচ্ছা, এবার আমি কি করব, ফরম্যাট আনপ্রোটেক্ট শীট, আমার সে পাসওয়ার্ডটা আমি আবার দেব, ওকে দিব, বাস সবগুলো অপশন চলে আসছে। আমি চাইলে এখন এটা ডিলিট করতে পারি। ক্লিয়ার আমরা? নাম্বার ফরম্যাট, নাম্বার ফরম্যাটের বিষয়টা হচ্ছে, ধরেন আমি এখানে লিখতে চাই একটা মোবাইল নাম্বার 017, অন্য ঘরে গেলে জিরো গায়েব হয়ে যাবে। কারণ কি বলেন তো, এই যে সেলটা, এই সেলটা কোন ফরম্যাটে আছে, সেলটা এই মুহূর্তে নাম্বার ফরম্যাটে আছে। আর সংখ্যার বামের শূন্যর কোনো দাম আছে নাই, তাই না? আচ্ছা, 0.010, যেমন বামের শূন্যর দাম না তেমন কি ডানের শূন্য দাম আছে? কই আছে? ডানের শূন্য তো গায়েব হয়ে গেছে, তাই না? ডানের দশমিক ওয়ানের পরে শূন্য গায়েব হয়ে গেছে, এবং এটা যদি দশমিক না থাকতো তাহলে এই দুইটা শূন্য গায়েব হয়ে যেত, ঠিক আছে। যেমন আমি যদি এখানে বলি 0 1, এবার দেখুন শূন্য গায়েব হয়ে গেছে, কারণ নাম্বার ফরম্যাটে শূন্যের ভ্যালু নাই। কিন্তু যখন আমরা মোবাইল নাম্বার লিখবো তখন তো আমার এই জিনিসটা দরকার না, তখন আমার মোবাইল নাম্বারে জিরো আমি দেখাইতে চাই, তখন এটাকে কি করতে হবে, মাস্ট বি টেক্সট ফরম্যাটে আসতে হবে, ঠিক আছে। তো তখন আমরা কি করবো, মোবাইল নাম্বারে যে সেলটা এভাবে সিলেক্ট করবো, মোবাইল নাম্বারে সেল সিলেক্ট করে এই জেনারেলটাকে জাস্ট আমরা কি করব, এটাকে আমরা নিচে গিয়ে টেক্সট ফরম্যাটে বসাই দেব। এবার আপনি যখনই 0120 লিখতেছেন, জিরো থেকে যাবে। ক্লিয়ার আমরা? আবার আপনি সিলেক্ট করলেন, বলে এটাকে আমরা জেনারেল ফরম্যাটে নামাই দেব, মানে এটা নাম্বার হলো নাম্বার, টেক্সট হলো টেক্সট, কিন্তু জিরো থাকবে না, ঠিক আছে। ওকে দিয়ে দিলাম, বাস ওটা জেনারেল ফরম্যাটে চলে আসছে। আবার লিখি 0120 গায়ে। ক্লিয়ার আমরা? আচ্ছা, এটা গেল আমাদের নাম্বার ফরম্যাট। এখানে আরো আছে বলতে হচ্ছে এখানে কারেন্সি আছে, যেমন আপনি এটা বলতে চান $10, সবগুলোর আগে ডলার সাইন থাকবে, কি করতে হবে, এখান থেকে এই যে ডলার সাইন আছে, ডলার আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখি এই যে এখানে নানান রকমের সাইন আছে, ডলার, ইউরো সবকিছু আছে, আরো অ্যাকাউন্টিং ফর্মুলা, এখানে টাকা থেকে শুরু করে বিভিন্ন দেশের সাইন আছে, আপনি চাইলে সাইনগুলোকে ইউজ করতে পারেন, ঠিক আছে। এখান থেকে এটাকে যে অ্যাকাউন্টিং ফরম্যাটে চলে যায়, এটাকে আবার যদি আমরা জেনারেল ফরম্যাটে নিয়ে আসি এটা ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে অ্যাকাউন্টিং ফরম্যাট, এটা পার্সেন্টেজ, এটা হচ্ছে কমা দিয়ে আসে না, যেমন লিখলেন 2000, 2 এর পরে কমা আসবে। তারপরে এখানে দশমিকের পরে কটা ঘর দেখাবেন, এটা হচ্ছে ইনক্রিজ, দশমিকের পরে এটা দিলে ঘরের সংখ্যা বাড়বে, এটা হচ্ছে দশমিকের পরে ঘরের সংখ্যা কমবে। যেমন আপনি চান দশমিকের পর 2 ঘর দেখা যাবে, বাকি ঘর দেখা যাবে না, তাহলে কি আমি এখান থেকে এটা কমায় 2 ঘর পর্যন্ত দিয়ে দিব। আবার দশমিকের পরে 10 ঘর দেখা যাবে, এটা বাড়াবো এবং একটা করে ঘর বাড়তে থাকবে। এখানে আর কি কি আছে, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, কারেন্সি আর অ্যাকাউন্টিং প্রায় কাছাকাছি ফরম্যাটে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে ডেট, টাইম, পার্সেন্টেজ। পার্সেন্টেজ দিলে কি হবে, যাই জান না কেন সেটা পার্সেন্টেজ শো করবে, 10 দিলে 10%, 20 দিলে 20% শো করবে। আচ্ছা, সায়েন্টিফিক জিনিসপত্র দিতে পারেন, ফ্র্যাকশন দিতে পারেন, ওকে, গেল এগুলো আমাদের। দেন আসি পরেরটায়, কন্ডিশনাল ফরম্যাট আর ফরম্যাট টেবিল দেখছি। আচ্ছা, কন্ডিশনাল ফরম্যাটটা একটু লেন্দি বা বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাও দেখি আমরা। আজকে আমরা কন্ডিশনাল ফরম্যাট করব, প্রিন্ট এরিয়া, ব্যাকগ্রাউন্ড,
মোটামুটি আজকে আমরা হচ্ছে এগুলো সব কমপ্লিট করব, শুধুমাত্র ফর্মুলাটা বাদ দিয়ে। দেখেন কন্ডিশনাল ফরম্যাটিংটা যাই হোক না কেন মজার একটা বিষয়। এখান থেকে আমি সব ডিলিট করে দিই। দেখছেন এই যে সেলগুলা হাতে করে বন্ধ করতে হবে, এখান থেকে নো কালার দিতে হবে। কন্ডিশনাল ফরম্যাটিং এর বিষয়টা হচ্ছে, ধরেন আমরা যে আপনার অনলাইনে অ্যাটেন্ডেন্স নিতাম আগে, মনে করতে হবে দেখবেন অনলাইন অ্যাটেন্ডেন্স নিতাম, সেখানে আপনারা যখন দেখতাম যে আপনারা প্রেজেন্ট হয়েছেন, আপনাদের নাম যখন আমি পি লিখতাম সেটা সবুজ হইতো, আপনার এসডব্লিউ করলে নীল হইতো, আপনারা যদি অ্যাবসেন্ট হইতেন লাল হইতো। ঠিক আছে, তো এই যে কম্বিনেশনটা আমি কিন্তু কালার দিতাম না, সেলটা অটোমেটিক কালার নিত, বা আমি যদি চাইতাম সেখানে টিক চিহ্ন দিতে পারতাম। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। আপনি একটা কন্ডিশনের উপর ভিত্তি করে ফরম্যাটিং করবেন, এবং এই কন্ডিশনাল ফরম্যাটিংটা দেখি আমরা, ধরেন আমি এ থেকে আবার জি10 পর্যন্ত নিলাম, এতটুকু জায়গায় আমি কন্ডিশনাল ফরম্যাটিং করতে চাই। এখানে যাব, আচ্ছা এখানে মূলত যা আছে সবকিছু আবার ম্যানেজ রুলেও আছে। পার্থক্য হচ্ছে এখান থেকে দেখতে আমার কাছে অ্যাকচুয়ালি মোর রুল, যেটা সরি মোর রুলে আছে সবগুলো এখানে, আর ম্যানেজ রুলে হচ্ছে আমরা কোনো একটা রুল অ্যাপ্লাই করলাম, সেটাকে আমরা ডিলিট করতে চাই, এডিট করতে চাই, সেটা কোথায় থাকবে? ম্যানেজ রুল। নিউ রুল ওই মোর রুলে যা পাবো নিউ রুলেও তাই পাবো। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমি যদি কোনো রুলে যাই, সেটা দেখতে যেরকম হয়, মোর রুলে গিয়ে গেলে সেটা একটু দেখতে ডিফারেন্ট, একটু ডিফারেন্ট দেখতে। তো আমার কাছে মনে হয় মোর রুল থেকে করলে জিনিসটা করতে সুবিধা হয়। যাই হোক, ধরুন আমরা এখানে গ্রেটার দেন বানাতে চাই, গ্রেটার দেন দিলে কি হবে? গ্রেটার দেন হচ্ছে কি বড় আর ছোট, তাকে আমি সিলেক্ট করলাম, আমি বললাম এই দেখেন এখানে অপশন কয়টা, জাস্ট দুইটা, তাই না? আচ্ছা আমি ক্যান্সেল করে দেই, আবার আসি, এখানে অপশন তিনটা, মানে প্রয়োজন অনুযায়ী অপশন আসতেছে। কিন্তু আমি যদি সেম জিনিসটা মোর রুলে গিয়ে করি, এখানে আমাকে ফরম্যাট নামে একটা অপশন দিবে, যেটা থেকে আমি আরো ভালো মতো এটাকে এডিট করতে পারবো। এই জন্য মোর রুলটা আমার কাছে বেটার মনে হয়। এবার আসেন এই যে এখানে ফরম্যাট সেল বেসড অন দেয়ার ভ্যালু, অনেকগুলো অপশন আসছে। এখানে আমি কি করব, লোয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু, মানে ভ্যালুর উপর ডিপেন্ড করে ফরম্যাট করতে বলতেছে। ওকে, এটা কি সেল কন্টেইন। এখানে দেখেন কালার স্কিম, যে কয়টা কালার হবে, এটা এগুলো আমরা একটু পরে বুঝি, এইদিকে আসি আগে। ফরম্যাট সেল অনলি দ্যাট কন্টেইন, এই যে গ্রেটার দেন, লেস দেন, এখানে আরো অনেক অপশন আসছে, এবার আসছে না? এই জায়গায় কি করতে চাই, আচ্ছা ফার্স্ট আমরা এটাতেই আসি। ধরেন ফরম্যাট অল সেল বেসড অন দেয়ার ভ্যালু, প্রত্যেকটা সেলকে তার ভ্যালু অনুযায়ী কি করা হবে, ফরম্যাট করা হবে। এবার ভ্যালুটা কেমন হবে, ফার্স্টে আসেন, এটা কি হতে পারে, লোয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু। আমরা এভাবে বানাতে চাই, ধরুন হচ্ছে এখানে ঘর কটা, এ থেকে জি পর্যন্ত 7টা, 7টা ঘরে আমরা যদি 10% করে বলি তাহলে কত হয়, 70। কিন্তু এটা ধরবে কত বলুন তো, 100%, তাই না? 7টা ঘরকে ধরবে কি 100%। কেন? কারণ আমার কাছে যে কটা ঘর আছে সে কটা ঘরের উপরে কাজ করতেছি, এবং অবশ্যই এটা 100% জায়গা, এই জন্য এটা 7টা ঘর হলো কি আমাকে ধরতে হবে 100%। এবার আমি যখন 100% দিব, লোয়েস্ট ভ্যালু কোথায় আছে, 0%, সেটা কোথায়, এ তে, হাইয়েস্ট ভ্যালু জি তে, তাই না? এবার আমি যাই বানাই না কেন, এ থেকে জি এর মাঝখানে সেটা কি হবে, একটা কম্বিনেশন আসবে। ধরুন আমি বললাম কালার স্কিম, লোয়েস্ট ভ্যালু টু হাইয়েস্ট ভ্যালু, এবং সেখানে কালার কয়টা, দুইটা। তো যদি কোন ধর আমি লিখলাম 10, প্রথম ঘরে লিখলাম 10, আর লাস্ট ঘরে লিখলাম 100, 10 লোয়েস্ট, 100 কি হাইয়েস্ট, আর মাঝখানে ঘরে লিখলাম 50, তাহলে কি হবে দেখেন তো, যেটা লোয়েস্ট ভ্যালু সেই ঘরের কালার কি হবে, এটা, যেটা হাইয়েস্ট ভ্যালু সেই ঘরের কালার কি হবে, এটা, আর যেটা মাঝখানের ঘর সেই ঘরের কালার হবে এটা। এই যে লোয়েস্ট থেকে হাইয়েস্টের ঘরের কালারটা এরকম হবে। ঠিক আছে, এখন আপনি ধরেন লিখলেন ডি, ডিতে লিখলেন 10 আর জিতে লিখলেন 90, তাহলে লোয়েস্ট কোনটা, 10। কোন, তাহলে কোন ঘর থেকে কালার শুরু হবে, ডি থেকে কালার শুরু হবে। আবার আপনি এতে লিখলেন, তখন কি কালারটা এ থেকে শুরু হবে। তার মানে কি আমার, সে দেখবে
আমার লোয়েস্ট ভ্যালু কোথায় আছে, হাইয়েস্ট ভ্যালু কোথায় আছে। লোয়েস্ট ভ্যালুকে 0% ধরবে, হাইয়েস্ট কে 100% ধরে সে কালার দেওয়া শুরু করবে। ঠিক আছে, কালারটা কোথায় হবে, ব্যাকগ্রাউন্ডে। এই ব্যাকগ্রাউন্ডের সেলগুলো আছে না, যেমন সাদা হয়ে আছে, এটা কি হবে তখন কালার হয়ে যাবে। একইভাবে আমরা দুইটা জায়গায় তিনটা কালার ইউজ করতে পারি, ডিফারেন্ট ডিফারেন্ট কালার। আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। আমরা চাইলে ডাটা বার ইউজ করতে পারি। ডাটা বারটা টোটাল চেঞ্জ হয়ে গেল, দেখেন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ডাটা বারে কি হবে, ডাটা বারে হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম। আমরা এই ম্যাক্সিমাম মিনিমাম কি দিব, অটোমেটিক মানে হচ্ছে এটা নাম্বার হইতে পারে, এটা এবিসিডি হইতে পারে, এটা যে কোনো কিছু হইতে পারে, এটা ফর্মুলা হইতে পারে, এটা অটোমেটিক। আমি যা দিব সেটাই ধরবো। আর যদি এখান থেকে আমি সিলেক্ট করে দেই তাহলে কি হবে, আমি যা বলবো তাই। ধরো যদি পার্সেন্টেজ না থাকে তাহলে কি এই ভ্যালু কাজ করবে না। আমি যদি বলি নাম্বার তাহলে কি নাম্বার ছাড়া এই ভ্যালু কাজ করবে না। আমি যদি বলি অটোমেটিক তাহলে কি যাই দেই না কেন এই ভ্যালু কাজ করবে। ঠিক আছে, সে বুঝবে হ্যাঁ মানে সেম সেম হইতে হবে অবশ্যই। আচ্ছা, এবং এই আগেরটা যেমন কেমন ছিল, কালারটা শেড হয়ে গেছিল তাই না, এটা কি হবে, এটা হবে বার অ্যাপিয়ারেন্স সলিড ফিল কি কালার, ব্লু কালার। শুধুমাত্র ব্লু কালার হবে এবং কোনো বর্ডার হবে, নো বর্ডার। ওকে, আচ্ছা এবার ধরেন আমরা এখান থেকে অটোমেটিক দিছি, প্রিভিউটা কেমন হবে এইরকম। আচ্ছা এবার আসেন এটা বুঝবো কেমনে, বিষয়টা কি, তো এটা আমরা ট্রাই করে দেখি। ঠিক আছে, ওকে দিলাম, কিছু আসলো, আসে নাই। আমি লিখলাম এখানে 1, সম্পূর্ণ 1 আছে। এখানে লিখলাম আমি 50, দেখেন তো এটা কি 1, এটা এখন 50। এটাকে বললাম আমি 100, এখন দেখেন 100 মানে কি 100%, 50 মানে 50%, 1 মানে 1%। কিন্তু যখন 100 আমি ডিলিট করে দিলাম তখন কি এটা 100%। কেন, এখান থেকে শুরু, এখান থেকে শেষ। এবং এখানে যদি আমি লিখি 2, কিন্তু এটা কি হবে বলুন তো, এটা হবে একটু বড় তাই না। এটা লিখলাম আমি 44, এটা কাছাকাছি হবে। ক্লিয়ার আমরা, আচ্ছা ডিলিট করে দিলাম এগুলো, আমরা ঘরগুলো ডিলিট করে দেই। মানে এগুলো এটা হচ্ছে অনুপাত ইউজ করবে, অনুপাত ইউজ করে তার ভ্যালু বসাবে। আচ্ছা, তো বাকি যা আছে সব কাছাকাছি, এই যে এই এখানে যা যা আছে ঠিক আছে সব কাছাকাছি জিনিস। এখান থেকে আপনি আইকন সেট করতে পারেন। ডাটা বার তো দেখলাম আমরা কিভাবে কাজ করলো। আইকন সেট করতে পারেন, আইকন সেট করলে কি হবে, এই যে ধর আমি এটা হচ্ছে গ্রেটার দেন লেস দেন বা পার্সেন্টেজ কোনো একটা ভ্যালু হতে পারে। এখানে আমরা বললাম আইকন হচ্ছে কোন আইকনগুলো আপনি নেবেন। ধরুন আপনি আইকন নিলেন হচ্ছে এগুলো, ঠিক আছে। এবার কি করব আমরা, when value is, এটা কি লেস দেন ইকুয়াল টু এরকম একটা অপশন। যদি আমরা ধরেন কি করলাম এখানে একটা মার্কশিটের মতো ব্যবস্থা, যদি কেউ ফেল করে তাহলে তার রেজাল্ট কত হয় 33। তার মানে যদি কারো রেজাল্ট লেস দেন 33 হয়, আমরা এটাকে 34 করে দিই। ঠিক আছে, এটাকে আমরা 34 করে দেব। ওকে, তাহলে কি হলো, যদি কারো রেজাল্ট লেস দেন 34 মানে কত হয় 33 পর্যন্ত হয়, তাহলে কিছু ফেল। তাহলে যেই ঘরে 33 মানে কি 33 না পার্সেন্ট কোনটা, এটা আপনাকে শুরু করতে হবে। আপনি যদি এখানে বলেন পার্সেন্ট তাহলে কি পার্সেন্ট, যা ভ্যালু বসাবেন তার 33% করা হবে। আর যদি বলেন না পার্সেন্ট না ডিরেক্ট নাম্বার, তাহলে কি দিতে হবে আমাকে এখান থেকে নাম্বার দিতে হবে। ঠিক আছে, পার্সেন্ট বললে পার্সেন্ট আসবে, নাম্বার দিলে নাম্বার। আচ্ছা যেটা দেবেন সেটা আসবে। ধরুন আমি বললাম 33% যদি হয় কোনো কিছুর ভ্যালু, তাহলে কি সেটা ফেল, ক্রস আসবে। যদি কোনো কিছুর ভ্যালু 34 থেকে কত পর্যন্ত হয় 66, 67 থেকে শুরু, এটা তার মানে কি 67 নিচে বা 66 পর্যন্ত হয় 34 থেকে, তাহলে কি হবে, সে মোটামুটি এটা লেভেলে ডেঞ্জার লেভেলে আছে। যদি কারো ভ্যালু 67 বা তার উপরে হয়, 67 দেখেন ইকুয়াল অথবা কি গ্রেটার, সমান বা উপরে হয়, তাহলে কি হবে সেটা টিক চিহ্ন থাকবে। আবার এটা কি 34 এর সমান বা উপরে, এই জিনিসটাও চেঞ্জ করতে পারেন। এটা কি সমান বা উপরে না শুধুমাত্র উপরে, এটা একটা বিষয়। আমি যদি বলি উপরে তাহলে কি হবে 34 হলেও কিন্তু লাভ নাই, 34 এর
উপরে হইতে হবে, আর যদি বলি যে সমান আর উপরে, তাহলে কি হবে 34 হলেও অ্যাপ্লাই হবে। ঠিক আছে, টোটালটা লজিক্যাল বিষয়, আপনি কোন লজিক খাটাচ্ছেন তার উপরে আসবে। এটা ক্লিয়ার আমরা? আচ্ছা, এখানে সবই এই যে এরকম জিনিস, গ্রেটার দেন, লেস দেন, টপ 10, টপ 20, ঠিক আছে, এরকম জিনিসপত্র এখানে সব। আচ্ছা, এবার আসেন আমরা যাই হচ্ছে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন, শুধুমাত্র সেই সেলটারই ফরম্যাট করা হবে যে সেলটার মধ্যে আছে কি আছে, এটা নির্দিষ্ট কিছু থাকবে, শুধুমাত্র সেই সেলটা ফরম্যাট হবে। যেমন আমরা বললাম স্পেসিফিক টেক্সট, আর অনেক কিছু আছে, গ্রেটার দ্যান, লেস দ্যান, ঠিক আছে, অনেক কিছু আছে এখানে। আমরা বললাম যদি কোনো ঘরে ব্ল্যাঙ্ক থাকে সেই ঘর হবে লাল, তাহলে কি এখানে ব্ল্যাঙ্ক দিব এবং কালার দিব কি লাল। আবার বললাম যদি কোনো ঘর ফাঁকা না থাকে তাহলে সেই ঘর হবে সবুজ। আবার বললাম যদি কোনো ঘরে অ্যারো থাকে লাল, অ্যারো না হলেও সবুজ, আমরা উত্তর দেব যদি কোনো ঘরে স্পেসিফিক কোনো টেক্সট থাকে, স্পেসিফিক টেক্সট। আচ্ছা, এবার স্পেসিফিক টেক্সটের বিষয়টা হচ্ছে কেমন, ধরেন আমি একটা ঘরের কালার দিব সবুজ, এবার আমার মাথায় দুই রকম জিনিস আসতে পারে, এই ঘরে যদি কোনো লেখা থাকে তাহলে হবে সবুজ, অথবা এই ঘরে যদি ফাঁকা থাকে তাহলে হবে সবুজ। এরকম আসলো মাথায় দুই রকম। এখানেও আছে দেখেন, কন্টেইন আর কি নট কন্টেইন, থাকলে হবে না থাকলে হবে, অথবা ধরেন কোনো একটা লেখার প্রথম অক্ষর পি তাইলে হবে, অথবা কোনো একটা লেখার শেষের অক্ষর পি তাইলে হবে। আপনি এখান থেকে এবার কোন অপশনটা চুজ করবেন আপনার উপর ডিপেন্ড করবে। বুঝা গেছে? যেমন ধরেন হচ্ছে আমি বললাম কোন একটা জিনিসে থাকবে হচ্ছে কি বলেন তো কন্টেইনিং পি, পি মানে কি প্রেজেন্ট, প্রেজেন্ট হলে এই যে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে বলবো প্রেজেন্ট যদি হয় তাহলে এই যে বর্ডার ফিল, ফিলে এসে বলবো ফিল কালার কি হবে সবুজ। ঠিক আছে, ফন্টের কালার কি দিব, ওই যে কালার, ফন্টের কালার দিব হচ্ছে সাদা। আমরা এখান থেকে ওকে দিয়ে দেই। যদি কোনো ঘরে আমরা পি লেখা পাই তাহলে কি হবে, সে ঘরটা এরকম দেখতে হবে। আচ্ছা, এখান থেকে আমি ওকে দিয়ে দিব। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। আবার আসি, আবার এসে আবার মোর রুলে যাই, দ্যাট কন্টেন, এই সেম জিনিসটাই আবার যাই, এখানে এসে আমরা বললাম স্পেসিফিক টেক্সট যদি পি থাকে তাহলে কি হবে সবুজ। আচ্ছা, আমি বললাম কন্টেইনিং পি এইচ, এখন কি হবে বলুন তো, পি এইচ তো পি আছে না, আছে না? আচ্ছা, কন্টেইনিং মিন্স পি মানে পি, পি মানে পিএইচ না, ঠিক আছে, পি মানে পিএইচ না, পি মানে পি। কিন্তু যদি আমি বলি বিগিনিং উইথ পিএইচ, পিএইচ দিয়ে যদি শুরু হয়, কি দিয়ে শুরু হয়, পিএইচ দিয়ে না পি দিয়ে, এখানে কি আছে পিএইচ, তার মানে পিএইচ। ঠিক আছে, যদি বলতাম পি তাহলে পি। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমি লিখি পি তাহলে একটা ঝামেলা আছে, কি বলতো, একটু আগেও বলছি যদি পি থাকে তাহলে সবুজ, এখন আমি বলতেছি যদি পি দিয়ে শুরু হয় তাহলে নীল, এখন বলতেছি নীল। এখন আমি একই জিনিসের কমান্ড দিলাম কয়টা, দুইটা, আমার কম্পিউটার মানবে কোনটা, অলওয়েজ লাস্ট কমান্ড সে মানবে। আমি যদি এখন বলি বিগিনিং উইথ পি এবং কালার দাও নীল, তাহলে কি সবসময় সে নীলই দিবে, সবুজের যে ইয়াটা আছে কমান্ডটা সেটা সে মানবে না। মানবে না ব্যাপারটা এমন না, সে প্রথমে দেখবে সর্বশেষ আমি কি কমান্ড করছি সেই কমান্ডের সাথে এখানে কোনো মিল পায় কিনা, মিল পাইলে সেটাই তার সে মানবে, সেটা মিল না পেলে তার পরবর্তী কমান্ডে যাবে, সে কি লাস্টের দিক থেকে কমান্ড চেক করবে, করতে করতে যে কমান্ডে এসে তার সাথে আমার কমান্ড মিলে যাবে সেই কমান্ডটা অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? আমরা আপডেট কমান্ডটা সে নিবে। আচ্ছা, আমরা পিএইচ দিয়ে যদি করি, বললাম পিএইচ দিয়ে ফিল কালার হবে নীল আর ফন্ট কালার হবে সাদা। ঠিক আছে, ওকে দিলাম। এখন দেখেন আমি বললাম পি হবে কি সবুজ, আচ্ছা পি এর সাথে লিখলাম এইচ হবে নীল। ঠিক আছে, এরকম ভাবে আপনি আপনার মন মতো ফরম্যাটিং করতে পারবেন। এখানে আরো বহুত ফরম্যাটিং আছে, আপনার যেটা মন চায়, যা কনসেপ্ট তখন দেখলাম আমরা, তাই না? তারপরে কালার স্কেল দেখছি, ডাটা বার দেখছি, তারপরে টপ বটম অ্যাভারেজ, ঠিক আছে,
আর এখান থেকে যেগুলোতে দেখলাম ইকুয়াল টু সমান হলে হবে, তারপরে হচ্ছে যে কন্টেন্ট টেক্সট দেখলাম, ডাটা ডুপ্লিকেট ভ্যালু, যদি কোনো ভ্যালুর ডুপ্লিকেট থাকে সেটা অটোমেটিক কি হবে, একটা কালার চলে আসবে। যে কোনো কিছু ডুপ্লিকেট হলেই কালার চলে আসবে। বা আমরা রেজাল্ট কার্ডে হাইয়েস্ট ভ্যালু যার, তারটা কি হবে, সবুজ হয়ে যাবে, হাইলাইট হয়ে যাবে হাইয়েস্ট কেউ পাইলে। এরকম নানান রকমের ফরম্যাটিং আমরা করতে পারি। শুধুমাত্র কি করতে হবে ফরম্যাটিং এর জন্য, প্রথম কথা হচ্ছে এগুলোর জন্য নির্দিষ্ট কোনো রুলস নাই বা কোনো ফর্মুলা নাই, সূত্র নাই। তার মানে কি, এটা আপনি আপনার মতো করে সেট করবেন, ঠিক আছে। এখন আপনি যদি ওই যে সেট করতে যে এই জিনিসগুলো ভুলে যান, কোন কমান্ড কখন দিচ্ছেন, কোন কমান্ডে কি ধরবে, তখন আপনার কাছে মনে হবে কাজ করতেছে না, অ্যাকচুয়ালি কাজ করতেছে, আপনি কমান্ড দিতেছেন উল্টাপাল্টা, ঠিক আছে। তো কমান্ড চেইনটা ঠিক থাকতে হবে। এটা গেল আমাদের কন্ডিশনাল ফরম্যাট। দেন আসেন প্রিন্ট এরিয়া আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। প্রিন্ট এরিয়া আর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড জিনিসটা আমার কাছে অত একটা ভালো লাগে না বিষয়টা, কারণ দেখি আমরা ওকে। এখন প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়ার বিষয়টা হচ্ছে আপনি যতটুকু এরিয়া সিলেক্ট করবেন ঠিক ততটুকু এরিয়া প্রিন্ট করতে চান। তার আগে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে পেজের লেআউট। জুম আউট করি, এখানে আমাদের যে ইয়াটা আছে পেজের সাইজ হচ্ছে লেটার সাইজ। আমি বলেন তো লেটার সাইজ পেজটা কতটুকু ঠিক এখানে বলা যাচ্ছে, যাচ্ছে না। আপনি লিখে এই যাচ্ছে, কিন্তু আপনার যে পেজ ছাড়া আরেক পেজ চলে গেছে সেটা তো বুঝতে হবে, তাই না? আচ্ছা, অনেক সময় দেখা যায় আমরা একটা টেবিল তৈরি করলাম, প্রিন্ট দিতে গেলে দেখি এই পর্যন্ত প্রিন্ট হলো এক পেজে, বাকিটুকু প্রিন্ট হলো আরেক পেজে। রিজন কি? রিজন হচ্ছে দেখেন, এই যে এখানে আমি জাস্ট কি করব, এই পেজের সাইজটা জাস্ট একবার চেঞ্জ করে নিব, ক্লিক করে নিব, ক্লিক করলে দেখেন দাগ আসছে একটা। এই দেখেন আই কোন নাম্বার করে, পরবর্তী পেজে। আর এতটুকু কোন পেজে, এক পেজে। এখন আমি যদি এতটুকু প্রিন্ট করি, এটা কই প্রিন্ট হবে, পরবর্তী পেজে, ঠিক আছে। আচ্ছা, এভাবে এই পেজ আমার শেষ কোথায়, পেজ শেষ হচ্ছে আমার এখানে। তার মানে কি, আমি এই একটা ঘরে একটা পেজে আমি ঠিক এতটুকু ডাটা প্রিন্ট করতে পারবো একটা পেজে। ক্লিয়ার আমরা? এর বেশি হবে না বলতে, এই যে এখান থেকে মার্জিন ন্যারো করতে হবে প্রথমে, তারপরে হচ্ছে অলরেডি ন্যারো আছে, নরমাল আছে, ন্যারো মার্জিন করতে হবে, একটু কমবে। তারপরে হচ্ছে ধরেন আপনি ওরিয়েন্টেশন চেঞ্জ করে ল্যান্ডস্কেপ করতে পারেন। এখানে এইচ কত পর্যন্ত আছে, 47। আমি যদি এটাকে চেঞ্জ করে ল্যান্ডস্কেপ করি, এটা হয়ে যাবে এইচ এর জায়গায় কে, কিন্তু 47 এর জায়গায় কত হবে, 34। তখন আমার কি ড্র কমে আসবে, ঠিক আছে। ড্র কমলে তো সমস্যা নেই, সমস্যা আছে পরবর্তী পেজে গেলে সমস্যা নেই, কিন্তু
কলাম ট্রাই করব আমরা একই পেজে রাখার জন্য, যাতে হচ্ছে আমাদের সবগুলো কলাম এক পেজে থাকে, রগুলো তো এমনিও পরবর্তী পেজে যায়, তাই না? তো হচ্ছে আমরা কলামের দিকে খেয়াল রাখবো, কলাম যাতে পরবর্তী পেজে না যায়। আরেকটা বিষয় হচ্ছে এই যে ঘরের সাইজগুলা, আমার এত বড় সাইজের দরকার নাই। কারণ হচ্ছে যে এই সাইজটা, এই ঘরটা এত বড় দরকার নাই, আমি এখানে ক্লিক করে টান দিয়ে এটা ছোট করে নেব। হ্যাঁ, আরো চেপে যাবে। আমার এই ঘরটা বড় দরকার, এটা বড় করে নিব। ঠিক আছে, আমরা আমাদের মতো করে এগুলো সাইজ মেনটেন করে নিব এবং ফাইনালি দেখে নিব একবার আমার এই জিনিসটা একটা পেজে আছে কিনা। আচ্ছা, এবার প্রিন্ট এরিয়া, এই যে সেট প্রিন্ট এরিয়া, এর মিনিং হচ্ছে আপনি এতটুকু জায়গা সিলেক্ট করলেন, ঠিক আছে? আপনি যদি এবার এটাকে বলেন সেট প্রিন্ট এরিয়া, তাহলে কি হবে বলুন তো? ডিফল্ট প্রিন্ট এরিয়া কোনটা? এতটুকু জায়গা। আমি যখনই প্রিন্ট দিব প্রথমে আমাকে এতটুকু জায়গা দেখায় বলবে এতটুকু জায়গা প্রিন্ট দিব কিনা। তখন আমি সিলেক্ট করে বলতে পারি যে না, এতটুকু জায়গা প্রিন্ট দিব না, বা সম্পূর্ণ পেজ প্রিন্ট দিব। এখন ডিফল্ট কতটুকু বলুন তো? এখন ডিফল্ট পুরো পেজ। কিন্তু আমি যখন এখান থেকে বলবো সেট প্রিন্ট এরিয়া, তখন ডিফল্ট হবে কতটুকু? এতটুকু। ঠিক আছে, আবার আমি সিলেক্ট করে কি বলবো? ক্লিয়ার প্রিন্ট এরিয়া, তাহলে কি হবে? আমার প্রিন্ট এরিয়া ক্লিয়ার ভাবে ডিফল্ট হয়ে যাবে আবার আমার পেজ, পুরো পেজ। ঠিক আছে, আচ্ছা ধরুন আমার প্রিন্ট এরিয়া সিলেক্ট করার দরকার নাই, আমি কি করবো বলেন তো? আমার দরকার এতটুকু জায়গায় প্রিন্ট করার, সিলেক্ট করব, কন্ট্রোল পি দিব, আমাকে অপশন দিবে, দেখেন এই যে প্রিন্ট অ্যাক্টিভ শিট। আমার শিটে কোথাও কোনো লেখা আছে? খেয়াল করেন ভালো মতো, এইখানে একটা দাগ দেখা যায়, দেখছেন? একটু দাগ দেখা যায় সবুজ কালার। আই আই না, এটা হচ্ছে একটা বর্ডার রয়ে গেছিল। যেহেতু একটা বর্ডার রয়ে গেছে, ওই জায়গায় কি অ্যাক্টিভ না, এই জন্য ওই জায়গা সব প্রিন্ট দেখাচ্ছে। কিন্তু যদি এমন হতো আমার এখানে কোনো কিছুই নাই, তাহলে কি প্রিন্ট এরিয়া কি হবে? সাদা। আচ্ছা, আমি যদি বলি প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক, এন্টায়ার ওয়ার্কবুক মানে কি? অ্যাক্টিভ হোক বা না হোক প্রিন্ট হবে। এবার আসেন প্রিন্ট সিলেকশন, ওই যে আমি সিলেক্ট করে রাখছিলাম, এখানে সিলেক্ট করলে কি হবে? সিলেক্টেড এরিয়াটা তো প্রিন্ট হবে, কিন্তু আমার সিলেক্টেড এরিয়া কি? ফাঁকা। এই জন্য এখানেও কি? ফাঁকা। কিন্তু সিলেক্টেড এরিয়াতে কিছু থাকলে আমরা এখানেও দেখতে পাইতাম। আচ্ছা, এবার আসেন কোন কি বলে প্রিন্টারে প্রিন্ট দিবেন, আপনাদের এখানে অবশ্যই প্রিন্টার লিস্টে থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে এখানে কি আছে? পেজ, পেজের বিষয়টা হচ্ছে যেমন 1 2 3 4 এভাবে প্রিন্ট হবে, নাকি হচ্ছে 1 1 1 2 2 2। ধরুন আপনি প্রিন্ট দিলেন 5টা পেজ, এবার আপনি 5টা পেজ নরমালি প্রিন্টটা কিভাবে জানেন? 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, আবার 1 2 3 4 5 করে প্রিন্ট হবে। ধরুন 5টা পেজ আপনি 3বার প্রিন্ট দিলেন, সিরিয়াল বাই প্রিন্ট হবে। এটা হচ্ছে 1 2 3। আর যদি বলেন 1 1, তাহলে কি হবে? 5টা পেজ 3বার প্রিন্ট দিলে 1 1 1 2 2 2 এভাবে প্রিন্ট হবে। ঠিক আছে, দেন আসেন হচ্ছে পেজ, কয়টা পেজ, মানে কত নাম্বার পেজ থেকে কত নাম্বার পেজ প্রিন্ট দিবেন। ইজি না ব্যাপারটা? আপনি বলে দিলেন পেজ 3 থেকে পেজ 5 প্রিন্ট দিব, বা পেজ 3 প্রিন্ট দিব, আর কোথাও কোনো পেজ প্রিন্ট দিব না। তাহলে আমি শুধু 3 লিখবো, 2 ফাঁকা থাকবে। ঠিক আছে, বা আমি কি লিখবো 3 to 3, মানে কি 3 থেকে 3 নাম্বার পেজ। হ্যাঁ, তারপরে এটা কিছু আছে ল্যান্ডস্কেপ, আমরা চাইলে এখান থেকে ঘুরে এটাকে পোর্ট্রেট করে নিতে পারি, মানে এখান থেকে ঘুরে দেখতে পারি। পেজটা লেটার, এটাকে আমরা চাইলে এখান থেকে কি করব? A4 করতে পারি। তারপর মার্জিন এখান থেকেও চেঞ্জ করতে পারি। স্কেলিং এখান থেকে আমরা কি করব? নো স্কেলিং নিতে পারি, মানে পেজটা একটু বড় হবে। এগুলো চেঞ্জ করে ক্লিক করে করে দেখবেন আমার এখানে কি চেঞ্জেস আসে। তার আগে অবশ্যই আমার পেজ ভর্তি লিখে রাখবেন। ঠিক আছে, পেজ ভর্তি লিখে রেখে এটা ট্রাই করবেন। ক্লিয়ার? আমরা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার কোনো দরকার নাই। এখানে কি হবে? একটা ছবি বসাতে পারবেন, যে ছবিটা পুরো ব্যাকগ্রাউন্ডে বারবার রিপিট হবে, বারবার রিপিট হবে প্রত্যেক পেজে। অথবা আহ, ছবির যে সাইজ, সেই সাইজ অনুযায়ী আসবে। ঠিক আছে, তো ওটা দরকার নাই। এতটুকু ক্লিয়ার আমরা? ওকে, লাস্ট আসি। ফ্রম এমএস অফ এক্সেস, ফ্রম ইম্পোর্ট ফ্রম সিএসভি। জিনিসটা কি? ফ্রম এমএস অফ এক্সেস, এমএস ওয়ার্ডের মধ্যে এমএস এক্সেল ইসলাম মনে আছে? সেম ভাবে এমএস ওয়ার্ডের মধ্যে এমএস এক্সেস আনা যায়। কই থেকে? এটা ডাটা থেকে। ডাটা, এই যে ফ্রম এক্সেস, আমরা এক্সেস এর কোনটা ডাটাবেস এখানে এনে লিংক করতে পারি। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি? আগেরটার মতো, হ্যাঁ। আচ্ছা, আরেকটা আছে এখানে ইম্পোর্ট সিএসভি, দেখেন তো কোথায়?
চোখে পড়তেছে না কেন? এই যে ফ্রম আদার সোর্সে থাকার কথা, এখানে আরো অন্যান্য ফাইল আনা যায়, ঠিক আছে। আর সিএসভির বিষয়টা কোথায়? এটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট থেকে আনা যাবে। এই যে টেক্সট ডকুমেন্ট সিএসভি, ঠিক আছে। ধরেন আমি একটা টিএক্সটি ফাইল, যেটার মধ্যে আমি নরমালি লিখে রাখছি অনেক কিছু, সেই ফাইলটা চাইলে এখান থেকে চুজ করে নিতে পারি, ঠিক আছে। দেখি এখানে কোনো ফাইল আছে কিনা। ক্যামটাসিয়া, লেখা আছে তো, আগে থাকলে ভালো না? এদিকে পেয়ে যাওয়ার কথা। এই যে এটা হচ্ছে একটা টিএক্সটি ফাইল, আমি যখন এটাকে ইম্পোর্ট করব, এটা লেখাগুলো এখানে চলে আসবে, তবে কি অবশ্যই সেগুলা এখানে অ্যাকসেপ্টেবল হইতে হবে, ঠিক আছে। অ্যাকসেপ্টেবল হইলে তখন আসবে, নাহলে কিন্তু আসবে না। একই রকম ভাবে এখানে আমরা এই যে সিএসভি, সিএসভি জিনিসটা কি? সিএসভি হচ্ছে এমন একটা ফাইল ফরম্যাট যেটা হচ্ছে সকল ওয়েবসাইট, সকল ডিভাইস, সকল জায়গাতে অ্যাকসেপ্টেবল। ধরে নেই সিএসভি হচ্ছে একটা এই এমএস এক্সেল ফাইল, কি ফাইল? একটা এক্সেল ফাইল। কিন্তু পার্থক্য কি বলেন তো? এমএস এক্সেল ফাইল সবগুলো ওয়েবসাইট অ্যাকসেপ্ট করে না, কিন্তু সিএসভি ফাইল সবগুলো ওয়েবসাইট অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। এই হচ্ছে পার্থক্য, কিন্তু ভিতরে জিনিস এক। কনভার্ট কেন করবেন? আপনি সেভ করার সময় সিএসভি তে সেভ করেন, সেভ করার সময় সিএসভি সেভ করে দেন, ঠিক আছে। সিএসভি হচ্ছে কি একটা ইউনিভার্সাল ফরম্যাট, যেটা সবাই অ্যাকসেপ্ট করে, যেমন জেপিজি ছবির ক্ষেত্রে সবাই অ্যাকসেপ্ট করে, তাই না? এরকম সিএসভি হচ্ছে কি সবাই অ্যাকসেপ্ট করবে। আপনি এখানে সেভ করার সময় ফাইল থেকে সেভ অ্যাজ, এখানে গিয়েও আপনি যেখানে সেভ করবেন ফাইলটা, এখানে দেখেন অনেক আছে। আমরা ইউজ করি নরমালি কি এক্সেল এসএক্স, এটা হচ্ছে আমাদের ফরম্যাট। কিন্তু আমি কি করব, এটাকে এক্সেল এসএস না করে আমি এটাকে এখান থেকে সিএসভি, যে পিআরএনও একটা আছে, আচ্ছা আমরা এখান থেকে যে সিএসভি, সিএসভি তে দুইটা আছে দেখেন, একটা স্টার একটা স্টার ছাড়া, দুইটা স্টার, সরি। এই যে এমএস ডোস আর ম্যাকিনটোস, ম্যাকিনটোস কি ম্যাক, আর এমএস ডোস কি মাইক্রোসফট, অন্যান্যগুলো তো ওকে। আমরা এখান থেকে কি করব, এমএস ডোস এর সিএসভিটা নিয়ে সেভ করে দিব, বাস সব জায়গায় এটা অ্যাকসেপ্ট করবে। ক্লিয়ার? আমরা তাহলে এটা গেল আমাদের সিএসভি। সিএসভি ফাইল হচ্ছে একদম সেম হুবহু একটা এক্সেল ফাইল। সিএসভি তে ওপেন করলে কি হবে, সেম ডাটাটা এক্সেলে এসে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এডিটও করা যায়, সেম জিনিস, শুধুমাত্র আমি একটা ডিফারেন্ট ফরম্যাটে সেভ করতেছি, যেটা সবার কাছে অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, আচ্ছা, পিডিএফও যাবে। আপনি যদি এটা এক্সেল থেকে সেভ করেন, এক্সেলে গেলে সে পিডিএফ এডিট করতে পারবে। ওয়ার্ড থেকে সেভ করলে সে পিডিএফ ওয়ার্ডে নিয়ে এডিট করতে পারবে। তবে মাথায় রাখবেন, আপনি পিডিএফটা তৈরি করলেন 2016 সালের ভার্সনে, ওপেন করলেন 2003 সালের ভার্সনে, এডিট নাও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমাদের মোটামুটি সব শেষ। এখন হচ্ছে মেইন পার্ট, যেটাগুলো হচ্ছে ফর্মুলা, যোগ বিয়োগ, মেইন যে আমাদের এক্সেলে আমরা যেগুলো শিখবো, ঠিক আছে। এই জিনিসগুলো এখান থেকে আমরা সাম, এভারেজ, এই জিনিসগুলো শিখবো, প্লাস এই যে এইগুলা, যাই হোক। এখন আপনাদের শীট কি দিছিলাম এটার? আচ্ছা, আমি এটার একটা শীট দিয়ে দিব, এই শীটটা সবাই কপি করে নেবেন। নেক্সট ক্লাসে মাস্ট বি সবার হাতে শীট থাকা লাগবে কিন্তু, ঠিক আছে। এবং এই শীটের বেশ কয়েকটা পার্ট আছে, আহ, দেখা যাক এখানে পুরোটা আছে কিনা। এই হচ্ছে আপনাদের শীট, এটা প্রিন্ট করে দেওয়া হবে, এবং এই শীটের লাস্টে গিয়ে একটা পেজ অ্যাড হবে, দুটো পেজ অ্যাড হবে, ঠিক আছে। এটা হচ্ছে স্যালারি। ওকে, চলেন। তো এটা হচ্ছে আমি ওখান থেকে দেখি পাইলে দিয়ে দিব, নাহলে নেক্সট ক্লাসে দিয়ে দিব। আজকে পারলে আজকে দিয়ে দিচ্ছি, আজকে ইম্পর্টেন্ট এটা।